হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ফুলফিলমেন্ট। আজ আপনাদের সাথে আলোচনা করব মহাকবি কালিদাসের অমর সৃষ্টি অভিজ্ঞানম শকুন্তলমের গল্প। আমরা গল্প শুনব বাংলায়। মহাকবি কালিদাস তার এই নাটকটিকে 7টি অঙ্কে লিখেছেন। নাটকের শুরুতে একটি প্রলোগও আছে, কিন্তু আমাদের আলোচ্য বিষয় নাটকের গল্প। বহু বছর আগে হস্তিনাপুরে একটি রাজা ছিলেন, তার নাম দুষ্মন্ত। দুষ্মন্ত তার সঙ্গভঙ্গ নিয়ে একদিন মৃগয়া শিকারে বার হলেন। মৃগয়া শিকারে বার হয়ে গভীর অরণ্যে প্রবেশ করলেন। কিছু দূর গিয়ে দেখতে পেলেন একটি হরিণ। রাজা তার রথের সারথিকে বললেন ওই হরিণটিকে অনুসরণ করতে। তারপর রথের সারথি যখন অনুসরণ করলেন, হরিণের কাছাকাছি তাদের রথ যখন চলে এলো, রাজা এবার হরিণটাকে মারতে উদ্যত। হরিণটিকে তীর ছুটতে উদ্যত হলেন রাজা দুষ্মন্ত। এই দেখে কাছাকাছি এক আশ্রমের তাপস একটি ছেলে সে রাজাকে অনুরোধ করল হরিণটিকে না মারার জন্য। তাপসটি বলল যে এই হরিণ তাদের আশ্রমের হরিণ রাজামশাই, একে মারবেন না। রাজা তার অনুরোধে হরিণ শিকার থেকে বিরত হলেন, তীর ধনুক হাত থেকে নামালেন। তাপসটি রাজাকে আশীর্বাদ করল এই বলে যে রাজা একটি রাজচক্রবর্তী লক্ষণযুক্ত পুত্র সন্তানের বাবা হবেন। এরপর রাজাকে অনুরোধ করলেন পার্শ্ববর্তী কর্ণমুনির আশ্রম পরিদর্শনের জন্য। রাজা আনন্দ সহকারে সেই অনুরোধ গ্রহণ করলেন। রাজা ও তার সঙ্গভঙ্গরা এবার রাজকীয় ড্রেস পরিবর্তন করে কর্ণমুনির আশ্রমের দিকে চললেন। যেতে যেতে একটি জায়গায় দেখতে পেলেন আশ্রমের সামনে একটি সুন্দর বাগান, আর সেই বাগান পরিচর্যার একটি কাজ গাছে জল দেওয়া। সেই কাজটি করছে 3টি মেয়ে, যুবতী মেয়ে। তাদের মধ্যে একটি মেয়ে অপূর্ব সুন্দরী, সে আর কেউ না শকুন্তলা। তার সাথে আরো দুজন তার সখা অনুসূয়া ও প্রিয়ঙ্গদা, তারাও গাছে জল দিচ্ছে। রাজা শকুন্তলার সৌন্দর্য দেখে মুগ্ধ হলেন। লক্ষ্য করছেন তাদেরকে। অনুসূয়া প্রিয়ঙ্গদা তারাও শকুন্তলার যৌবন নিয়ে মাঝে মধ্যে আড্ডাই ইয়ার্কিও করে থাকেন, মশকরা করে থাকেন। এমনি সময়ে কুঞ্জবনের একটি কালো মৌমাছি শকুন্তলাকে খুব ডিস্টার্ব করছিল। শকুন্তলা তখন তার 2 সখা অনুসূয়া ও প্রিয়ম্বদাকে সাহায্য করতে বললেন। ঠিক এমনি সময়ে রাজা দুষ্মন্ত তাদের সামনে গিয়ে উপস্থিত হলেন এবং অনুসূয়া প্রিয়ম্বদার কাছ থেকে শকুন্তলা সম্পর্কে জানলেন। এই শকুন্তলা কে আমাদের একটু জানতে হবে। শকুন্তলা কোনো মনুষ্য কন্যা নয়। শকুন্তলা অপ্সরা মেনকার কন্যা। দেবরাজ ইন্দ্র ঋষি বিশ্বামিত্রের ধ্যানকে ভাঙানোর জন্য মেনকাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যদিও মেনকা ইতস্তত করেছিলেন। যাক, মেনকা এসে ঋষি বিশ্বামিত্রের সেই ধ্যান ভগ্ন করিয়েছিলেন এবং তার সাথে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করে তার সাথে দৈহিক মেলামেশার ফলে গর্ভবতী হয়ে পড়েন। অবশেষে শকুন্তলা নামে এই কন্যার
জন্ম দেন। এখন স্বর্গে ফেরার সময় মেনকা তার এই কন্যা সন্তানটিকে কর্ণমুনি আশ্রমের কাছাকাছি অরণ্যে ফেলে রেখে চলে যান। অরণ্যের পাখিরা তাকে, শকুন্ত পাখিরা তাকে যত্ন সহকারে পরিচর্যা করেন। তারপর ঋষিকর্ণ তাকে খুঁজে পেয়ে তার আশ্রমে নিয়ে আসেন। এসব ঘটনা আমরা জানতে পারি শকুন্তলার জন্ম সম্পর্কে ইতিহাস থাকলে। তো সে যাই হোক, শকুন্তলার প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। ওদিকে অনুসূয়া প্রিয়ম্বদাও মস্করা করতে শুরু করলো। এমনি সময়ে একটা হই হট্টগোল শোনা গেল যে রাজার যে সমস্ত হাতি সঙ্গে নিয়ে এসেছিলেন সেই হাতিরা উপদ্রব করতে শুরু করেছে। আশ্রমের কাছাকাছি আসায় আশ্রমের সমস্ত পশু পাখি তারা ছোটাছুটি করতে শুরু করেছে। রাজা তৎক্ষণাৎ এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করে ফেললেন। এরপর রাজা আমন্ত্রিত হলেন অনুসূয়া প্রিয়ম্বদার দ্বারা যে আমাদের আশ্রমে আপনি আসুন, কর্ণমুনির আশ্রমে আপনি আসবেন। তো সে যাই হোক, রাজা শকুন্তলার প্রেমে একরকম পড়ে গেলেন, মুগ্ধ হয়ে গেলেন। শকুন্তলাও রাজার প্রতি একটু আকৃষ্ট হলো। একে অপরের মধ্যে কথোপকথনের ফলে লাভ অ্যাট ফার্স্ট সাইট যেটা বলে সেই জিনিস তৈরি হলো। শকুন্তলা বিভিন্ন ভাবে রাজাকে আকৃষ্ট করারও চেষ্টা করছেন, আবার দেখাতে চাইছেন সে উদাসী। কখনো পায়ে কুশ ঘাস ফুটে গেছে বলে, আটকে গেছে বলে সে কুঞ্জবনে অপেক্ষা করে রাজাকে দেখার জন্য। যাই হোক, প্রথম অঙ্কের শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি রাজা কর্ণমুনির আশ্রমের কাছাকাছি একটি জায়গায় তাঁবু করে সেখানে আশ্রয় নিয়েছে, যাতে মাঝে মধ্যে শকুন্তলার সাথে দেখা হয়। কারণ তার মনের মধ্যে এখন ভালোবাসার যে বীজ রোপিত হয়েছে সেই বীজ অঙ্কুরোদ্গম হয়ে চারা পরিণত হচ্ছে, আগামীতে সে বৃক্ষে পরিণত হবে। প্রথম অঙ্কের সমাপ্তি এখানে। দ্বিতীয় অঙ্কের শুরুতে আমরা দেখতে পাচ্ছি রাজার সাথী, রাজার যে বিদূষক মাধবা, সে রাজার প্রতি খুব অসন্তুষ্ট হয়ে পড়ছে। কারণ একদিন দুদিন করে অনেকটা দিনই রাজা এই অরণ্যে থেকে গেলেন। রাজপ্রাসাদে ফেরার চিন্তা তার মাথার মধ্যে এখন আর আসে না। তার মাথার মধ্যে একটাই চিন্তা ভাবনা ঘোরাঘুরি করছে, কিভাবে শকুন্তলাকে তার জীবন সঙ্গী করবেন। তো বিদূষক তার অসন্তোষ প্রকাশ করলেন, কিন্তু সে নিজেই জানেন যে রাজার এই দীর্ঘ সময় থাকার কারণ। ঠিক এই সময়ে রাজদরবার থেকে একটা বার্তা এলো যে রাজমাতা পুত্রপিণ্ড উৎসব করবেন, যে উৎসবে রাজার উপস্থিতি একান্ত কম। তো রাজা তো মহা সমস্যায় পড়লেন। একদিকে তার হৃদয় উদ্বেল হয়ে আছে শকুন্তলার প্রেমে, ওদিকে আবার রাজকর্ম পালন করতে হবে, পুত্রপিণ্ড উৎসবে যেতে হবে। রাজা খুব মহা সমস্যায় পড়লেন। চিন্তা করে করে শেষে বিদূষককে বললেন, ভাই মাধবা, তুমি তো আমার ভাইয়ের মতো, তা তুমি এক কাজ করো, তুমি আমার হয়ে তুমি রাজদরবারে যাও, অনুষ্ঠানটা সম্পন্ন করো, আমি কিছুদিন বাদে আসছি। তো বিদূষক রাজি হয়ে গেলেন। যা হোক, রাজা বলছেন, রাজার আদেশ তো পালন করতেই হবে। তো এতদিন ধরে রাজা বিদূষক মাধবর সাথে তার প্রেম নিয়ে যে সমস্ত কথা বলেছিলেন, শকুন্তলার রূপ যৌবন নিয়ে যে সমস্ত আলোচনা করেছিলেন, রাজা তো দূরদর্শী।
রাজা ভাবছেন এই সমস্ত কথাগুলো যদি সে রাজপ্রাসাদে গিয়ে অন্যদের সাথে বলেন তাহলে তার একটা ইমেজ নষ্ট হয়ে যাবে। রাজা এবার একটা গল্প তৈরি করলেন। রাজা বিদূষককে বললেন, ভাই বিদূষক, ভাই মাধব, দেখো তোমার সাথে এতদিন যে আড্ডা ইয়ার্কি মশকরা করেছি, আর সেই আড্ডা ইয়ার্কি মশকরা করতে গিয়ে আমি শকুন্তলার আমার প্রেম বিষয়ে যা যা বলেছি সব কিন্তু আষাঢ়ে গল্প, সব মন গড়া গল্প। তো ভাই এসব মাথায় রেখো না, তুমি যাও অনুষ্ঠানটা সম্পন্ন করো, আমি অল্প কদিন বাদেই চলে আসছি রাজদরবারে। যাও, বিদূষক এই কথা শুনে সে রাজপ্রাসাদের দিকে ফেরার জন্য পথে নামলো। সে রাজপ্রাসাদে রওনা হলো। এবার আমরা নাটকের তৃতীয় অঙ্কে প্রবেশ করব। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি রাজার উপস্থিতিতে আশ্রমের রাক্ষসের উপদ্রব বন্ধ হয়ে গেছে। রাজা ওদিকে শকুন্তলার চিন্তায় মশগুল, শকুন্তলা নিজেও রাজার চিন্তায় মশগুল, কারণ একে অপরকে তারা এখন গভীরভাবে ভালোবাসে। শকুন্তলা মালিনী নদীর ধারে এক কুঠিরে এখন আশ্রয় নিয়েছে। তার সঙ্গে তার দুই সখা অনুসূয়া আর প্রিয়ম্বদা, তারা বিভিন্ন লতাপাতা দিয়ে শকুন্তলার দেহকে ঠান্ডা করার চেষ্টা করছে। আর শকুন্তলা তার প্রেমপত্র তার দুই সখাকে পড়ে শোনাচ্ছে। ঠিক এমনি সময়ে রাজা হাঁটতে হাঁটতে শকুন্তলার কুটিরের সেই কাছে গিয়ে পৌঁছায় এবং কুটিরের বাইরে থেকে তাদের প্রেমপত্রের সব কথা রাজা শুনতে পান। তারপর রাজাকে দেখে শকুন্তলার দুই সখা অনুসূয়া প্রিয়ম্বদা তারা স্থান ত্যাগ করে। আসলে তারা চাইছে রাজা আর শকুন্তলার মধ্যে আরো গভীর প্রেম তৈরি হোক। তাদের উপস্থিতিতে হয়তো সেটা বাধাপ্রাপ্ত হবে, তাই তারা সুযোগ দিয়ে চলে গেল। এবার রাজা আর শকুন্তলার মধ্যে শৃঙ্গার রসের আবির্ভাব হয়। রাজা দুষ্যন্ত তাকে বিয়ের প্রস্তাব রাখেন। তো শকুন্তলা বলেন, আমার বাবা ঋষি কর্ণ এখন আশ্রমে নেই, তিনি এই বিয়ে পরে মেনে নেবেন কিনা সেটাও তো একটা দুশ্চিন্তার বিষয়। তো দুষ্যন্ত বলেন, দেখো হিন্দু শাস্ত্র মতে গান্ধর্ব মতে বিবাহকে স্বীকৃতি দেওয়া যায়। ঋষি কর্ণ তিনি নিশ্চয়ই শাস্ত্র জানেন, অতএব তোমার বাবা নিশ্চয়ই মেনে নেবেন। এই বলে তারা গান্ধর্ব মতে বিবাহ করেন এবং বিবাহ শেষে দুষ্যন্ত একটা রাজকীয় আংটি তাকে উপহার দেন। ঠিক এই সময়ে গৌতমী এসে হাজির হয়। গৌতমী সে কিছু মন্ত্রপুত জল নিয়ে আসে যাতে শকুন্তলার শরীরটাকে স্নিগ্ধ শান্ত করা যায়। তো শকুন্তলাকে একা দেখে গৌতমী খুব অবাক হয়ে গেলেন যে তুমি একা একা এখানে কি করছো। তো শকুন্তলা তার উত্তরে বলে, আমি একা একা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি। আসলে স্বাচ্ছন্দ্য বোধের কারণ আমরা তো সবাই বুঝতে পারছি, তার আর রাজা দুষ্যন্তের প্রেমের জন্য। তো যাই হোক, রাজা মন খুব খারাপ, কারণ সে শকুন্তলাকে চুম্বন করতে পারলেন না। এমন একটা সময়ে চলে এলেন গৌতম, সেই সুযোগ তার হাতছাড়া হলো। তো রাজা কুঞ্জ মনে লুকিয়ে আছেন। ঠিক এমনি সময়ে কর্ণমুনির আশ্রম থেকে আবার সবাই চিৎকার করতে শুরু করলো, রাক্ষস রাক্ষস। রাজা আবার তার দায়িত্ব পালনে এগিয়ে গেলেন। আমরা এই পর্বের সমাপ্তিতে দেখব রাজা এর পরে তার রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হলেন। নাটকের চতুর্থ অঙ্কে এসে এবার আমরা দেখতে পাচ্ছি শকুন্তলা গভীর চিন্তায় মগ্ন।
সে চিন্তা করছে রাজা তো চলে গেলেন, কবে আসবেন আমাকে নিতে। তার দুই সখা অনুসুয়া আর প্রিয়ম্বদা তারাও আলোচনা করছে আদৌ কি রাজা আর আসবেন শকুন্তলাকে তার রাজপ্রাসাদে তার সহধর্মিণী হিসাবে, রানী হিসাবে নিয়ে যাওয়ার জন্য। ওদিকে শকুন্তলা গর্ভবতী, চিন্তা তার দিন দিন বেড়ে চলেছে। ঠিক এরকম সময়ে যখন শকুন্তলা তার স্বামীর চিন্তায় মশগুল, ঋষি দুর্বাসা, আমরা সবাই জানি ঋষি দুর্বাসা খুব রাগী এক ঋষি। সে অল্পে রেগে যান এবং মানুষকে সে অভিশাপ দিতে ইতস্তত করেন না। তো কর্ণমুনি যখন আশ্রম থেকে চলে গিয়েছিলেন, সব দায়িত্ব শকুন্তলার উপরে অর্পণ করে গিয়েছিলেন যে তার অবর্তমানে যদি কোনো অতিথি আসে তাকে সেবা করার দায়িত্ব শকুন্তলা। তো ঋষি দুর্বাসাকে ঠিক দেখতেই পেলেন না শকুন্তলা। তার ভাবে মনে হলো যে ঋষি দুর্বাসাকে সে আতিথেয়তা গ্রহণ করার অনুরোধই রাখবেন না। ঋষি দুর্বাসা খুব অসন্তুষ্ট হলেন, নিজেকে ভাবলেন খুব ইনসাল্টেড যে আমাকে অপমান করেছে শকুন্তলা। তাই সে এক অভিশাপ দিলেন যে শকুন্তলা যার চিন্তায় মশগুল সে তাকে ভুলে যাবে। পাশ থেকে শকুন্তলার দুই সখা অনুসুয়া প্রিয়ম্বদা এই অভিশাপ শুনতে পেল। শুনেই তারা তৈতস্তত করছে কি করা যায়। তারা ঋষি দুর্বাসাকে করজোরে অনুরোধ করলো যে শকুন্তলা তো গর্ভবতী, আর এইরকম ঘটনা, সে তার স্বামীর কথায় খুব চিন্তিত, তো আপনি রাগ করবেন না, দয়া করে আপনার অভিশাপটাকে তুলে দিন। তো ঋষি দুর্বাসা অনেক কাকুতি মিকুতি দেখে তার মনটাও একটু গলে গেল, কিন্তু অভিশাপ তুললেন না। তিনি বললেন ঠিক আছে, যদি শকুন্তলা তার কোনো উপহার, ভালোবাসার উপহার যদি তার স্বামীকে দেখাতে পারেন তাহলে সে সব মনে পড়বে, সব চিনতে পারবে, তাদের আবার ভালোবাসা সব ফিরে আসবে। যা হোক, এই পর্বের শেষে আমরা দেখতে পাই কর্ণমুনিও ফিরেছেন। কর্ণমুনি দৈববাণীর মাধ্যমে ইতিমধ্যে জেনে গেছেন তার কন্যার সাথে রাজা দুষ্মন্তের বিয়ে হয়েছে এবং কর্ণমুনি তাকে রাজপ্রাসাদে পাঠানোর জন্য সব প্রস্তুতি নিয়ে তাকে রাজপ্রাসাদে পাঠালেন। সঙ্গে পাঠালেন সঙ্গরব, সরদত্ত ও গৌতমীকে। শকুন্তলা যখন কর্ণমুনির আশ্রম পরিত্যাগ করছেন তখন সেখানে একটা শোকের পরিবেশ, এমনকি প্রকৃতি যেন তাকে আশীর্বাদ করছে, শকুন্তলার শুভযাত্রাকে আশীর্বাদ করছে, তার আগামী জীবন সুখময় হওয়ার আশীর্বাদ করছে। চতুর্থ অঙ্কে শেষে আমরা এটাই দেখতে পাই। পঞ্চম অঙ্কের শুরুতে আমরা দেখতে পাই রাজা তার রাজকীয় কাজকর্মগুলো করে সে বিদূষক মাধবর সাথে খোশ মেজাজে গল্প করছেন। যখন তিনি গল্প করছেন ঠিক এমন এক সময়ে অন্তর্মহল থেকে একটা গানের সুর ভেসে এলো, যে গানের সুর রাজাকে মনে করিয়ে দিচ্ছে তার কোনো পুরানো প্রণয়ের কথা। রাজা খুব বিহ্বল হয়ে উঠলেন। তিনি মাধবকে বললেন বিষয়টা জানার জন্য, বোঝার জন্য। তারপর বিষয়টা সবার নজরে এলো যে শকুন্তলা কর্ণমুনির আশ্রম থেকে আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদে এসেছে। শকুন্তলা এবার রাজার সামনে এসে উপস্থিত।
সে বলতে চাইছে যে দেখো আমাদের মধ্যে ভালোবাসা হয়েছিল, আমাদের মধ্যে বিয়ে হয়েছিল, আমি তোমার বিবাহিত স্ত্রী। তো রাজা অবাক। আসলে সবই তো আমরা বুঝতে পারছি যে ঋষি দুর্বাসার অভিশাপের ফলে রাজা সব ভুলে গেছে। বলছে না না, এরকম কোনো ঘটনা তো আমার মাথায় মনে পড়ছে না, না না আমি তো কাউকে বিবাহ করিনি। নানান কথাবার্তা, শকুন্তলা তো নানান স্মৃতিগুলো উস্কে উস্কে চেষ্টা করছে, সেই জানো একসাথে বসে গল্প করতাম ইত্যাদি ইত্যাদি ঘটনা বলার চেষ্টা করছে। তাতেও রাজা বুঝতে পারছেন না। সেই সময় শকুন্তলা হঠাৎ মনে পড়লো, তাই তো রাজা আমাকে একটা আংটি দিয়েছিল, দেখাই তাহলে আংটিটা, তাহলে হয়তো রাজা চিনতে পারবেন। তো শকুন্তলা যেই আংটিটা আঙুল থেকে বার করতে যাবে, সেই সময় মনে পড়লো কই আমার হাতে আংটি তো নেই। সে দেখতে পেল তার হাতে কোনো আংটি নেই। তখন তার মাথার মধ্যে চিন্তা ভেসে এলো যে নদীতে হয়তো তার আংটিটা পড়ে গেছে, কারণ নদীর জল নিয়ে সে একটু খেলা করছিলেন, নদীর জলে হাত দিয়ে সে একটু মজা করছিলেন। আসলে ওই আংটিটা তখন সেখানে পড়ে যায় এবং একটি মাছ খেয়ে ফেলে। আমরা পরে জানতে পারবো সেই ঘটনা। তো যাও, শকুন্তলাকে তো রাজা রেকগনাইজ করতে পারলেন না। ওদিকে শকুন্তলা আবার গর্ভবতী। রাজপ্রাসাদে যারা ছিলেন, সভাসদ যারা ছিলেন, তারা বললেন রাজামশাই ঠিক আছে, শকুন্তলা এই মেয়েটি তো গর্ভবতী, এ এত কিছু বলছে, যাও যতদিনের সন্তান প্রসব না হয় ততদিন রাজ দরবারে থাকুক। তার সন্তান হওয়ার পরে যদি সন্তানটি আমাদের রাজবংশের কোনো লক্ষণ দেখা যায় তাহলে নিশ্চয়ই একে স্ত্রী হিসাবে আপনি গ্রহণ করবেন। যাক, রাজা সভ্যদের এই কথায় সম্মতি প্রদান করলেন, কিন্তু এই প্রস্তাবে শকুন্তলা নিজেকে খুব অপমানিত বোধ করল। কারণ বিবাহিত স্বামী তাকে যদি চিনতে না পারে, তার মতো কষ্টের মুহূর্ত কোনো মানুষের থাকে না। তো শকুন্তলা কাঁদতে শুরু করছে, অঝরে কাঁদছেন। ঠিক এই সময়ে স্বর্গ থেকে এক অপ্সরা এসে শকুন্তলাকে নিয়ে চলে গেল। সবাই তো অবাক কাণ্ড। এই পর্বের সমাপ্তি এখানে। আমরা এর পরের অঙ্কে যাব। ষষ্ঠ অঙ্কের শুরুতে আমরা দেখতে পাই একদল পুলিশ একটি ছেলেকে জেলে তাকে ধরে নিয়ে এসেছে রাজপ্রাসাদে। তার অপরাধ কি না, তার কাছে একটা রাজকীয় আংটি পাওয়া গেছে। তো সবাই ধরে এনেছে চোর চোর বলে। ছেলেটি বলছে রাজামশাই আমি চুরি করিনি, আমি নদীতে মাছ ধরছিলাম, তো একটা মাছের পেটে এই আংটিটা পেয়েছি, তাই আমি বিক্রি করতে চেয়েছিলাম। তো রাজামশাই আংটিটা দেখেই তার স্মৃতিতে সব ভেসে উঠল, কিভাবে শকুন্তলার প্রেমে পড়েছিলেন, কিভাবে তাকে গান্ধর্ব মতে বিবাহ করেছিলেন ইত্যাদি ইত্যাদি। রাজা ভাবলেন আমি কি অপরাধ করলাম, আমার বিবাহিত স্ত্রীকে আমি আমার রাজদরবার থেকে বিতাড়িত করলাম, আমার ভাগ্যটাকে আমি বন্ধকে পাঠালাম, আমার ভাগ্যটাকে আমি বিতাড়িত করলাম। রাজার মনে এবার সমস্ত কিছু উদয় হলো। তার মন আজ বিষণ্ণ, রাজপ্রাসাদে আর আনন্দ নেই, বসন্ত উৎসব বাতিল হয়ে গেছে। আর এইসব ঘটনা মেনকার সাথী সারুমতির কাছে চলে গেল। সব ঘটনা সারুমতি মেনকাকে জানায়। রাজপ্রাসাদের দুজন মহিলা রক্ষীর কাছ থেকে সে সব ঘটনা জানতে পারে। রাজা
তার সাঙ্গপাঙ্গ নিয়ে কুঞ্জবনে গেলেন। সেখানে তার দেহরক্ষীদের নির্দেশ দিলেন তাদের কাজকর্ম করার জন্য। ঠিক এই সময়ে কিছু মানুষ খবর নিয়ে এলেন যে ধনুমিত্র নামে একজন খুব ধনী মানুষ মারা গেছেন। তার কোনো পুত্র সন্তান বা কোনো সন্তান নেই। তার সম্পদগুলো তাহলে কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে? তো রাজা এই নিয়ে ভাবছিলেন যে তার যদি কোনো বিবাহিত স্ত্রী থাকে, কোনো সন্তান থাকে অন্য কোথাও, তাহলে সে এই সম্পদের মালিক হবে ইত্যাদি ইত্যাদি। এইসব ভাবছিলেন রাজা। আর ভাবতে ভাবতে তার শকুন্তলার কথা আরো বেশি করে মনে পড়তে শুরু করলো, যে আজকে শকুন্তলা থাকলে তার একটা সন্তান হতো, সেই সন্তানের পিতা রাজা নিজেই, তাহলে রাজবংশ সে রক্ষা করতে পারত ইত্যাদি ইত্যাদি। এই ভাবতে ভাবতে রাজা অজ্ঞান হয়ে পড়ে। ঠিক সেই সময়ে রাজার বিদূষক মাধবকে শত্রুপক্ষ আক্রমণ করে। রাজা তখন তার অজ্ঞান অবস্থা থেকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে শত্রুপক্ষকে মোকাবিলা করেন। আর এইসব ঘটনা ইন্দ্রের কাছে সব পৌঁছে যায়। ইন্দ্র তার দূত মাতালিকে পাঠায় সেই সময়ে রাজা দুষ্যন্তকে অনুরোধ করতে। কিসের অনুরোধ? যে স্বর্গে রাক্ষসদের খুব উপদ্রব হয়েছে, সেই উপদ্রব বন্ধ করতে হবে। তো ইন্দ্রের অনুরোধে সেই অনুরোধ উপস্থাপন করেন মাতালি। রাজা রাজপ্রাসাদের সমস্ত দায়িত্ব সব বুঝিয়ে দিয়ে, মাধবকে সব ব্যাপার স্যাপার বুঝিয়ে দিয়ে এবার মাতালির সেই রথে চেপে, ইন্দ্রের রথে চেপে স্বর্গে পৌঁছান। আমরা এখান থেকে দেখতে পেলাম যে নাটকের সপ্তম অঙ্ক শুরু হয়েছে। তো স্বর্গে গিয়ে রাজা রাক্ষস দমন করলেন। ইন্দ্র তাকে প্রশংসায় ভরিয়ে দিলেন, ভালো উপহার দিলেন, আবার তার রথ পাঠিয়ে দিলেন তাকে বাড়িতে নিয়ে আসার জন্য। তো ইন্দ্রের সেই রথে চেপে যখন ফিরছিলেন, মাঝে মারিচ মুনি আর এক মুনির আশ্রমের কাছাকাছি তিনি থেমেছিলেন এক অরণ্যে। সেখানে দেখতে পেলেন একটা ছোট্ট শিশু, মানব শিশু, একটা সিংহ শাবকের উপরে উৎপীড়ন করছে। রাজা ছোট্ট বাচ্চাটাকে দেখে খুব আনন্দ পেলেন। ভারী সুন্দর বাচ্চা। আপন ঔরসজাত সন্তানকে দেখলে মন যেমন বাৎসল্য রসের উদ্রেক হয়, এই শিশুটিকে দেখে রাজার মনে সেই বাৎসল্য রসের উদ্রেক হলো। রাজা আস্তে আস্তে তার কাছে গিয়ে ভালো করে বাচ্চাটাকে দেখতে শুরু করলেন। তার হাতে দেখতে পাচ্ছেন রাজ চক্রবর্তী যুক্ত লক্ষণ। তার কাছে যে তপস্বিনী ছিলেন তাকে প্রশ্ন করলেন এর বংশ পরিচয়, মা বাবাকে। তপস্বিনী বললেন এর মা তার স্বামী পরিত্যক্তা, পুরু বংশের এক রাজা এই ছেলেটির বাবা, কিন্তু নাম বললেন না। রাজা আস্তে আস্তে সমস্ত জিনিস তার মাথার মধ্যে ঢুকে যাচ্ছে রাজার। তারপর রাজা সেই বাচ্চাটার হাতে একটা তাগা বাঁধা ছিল, মাদুলির তাগা। যখন অন্য কেউ বাবা মা ছাড়া যদি এই বাচ্চাটাকে কেউ স্পর্শ করে বা কাছে আসে, ওই তাগাটা সাফ হয়ে যাবে। কিন্তু তপস্বিনী দেখলো এই ক্ষেত্রে তা হয়নি। রাজা সেই তাগা স্পর্শ করলেও তাগাটা সর্পে পরিণত হয়নি। তাই তারাও বুঝতে পারলো
যে এই ভদ্রলোকই এই ছেলেটির বাবা। অবশেষে রাজাও সব অনুধাবন করতে পারলেন। এবার তপস্বিনী শকুন্তলাকে রাজার সামনে এসে উপস্থাপন করলেন। তাদের মধ্যে ভাব বিনিময় হলো। মলিন বসনা শকুন্তলাকে দেখে রাজারও মনে খুব কষ্ট হলো। রাজা সব বুঝিয়ে বললেন। শকুন্তলাও ব্যাপারটা বুঝলেন যে সবই তো দুর্বাসা মুনির অভিশাপের জন্য। যা হয়ে গেছে। এবার রাজা তার সন্তান তার স্ত্রীকে নিয়ে সে রাজপ্রাসাদে ফেরার জন্য প্রস্তাব রাখলেন ঋষি মারিচ আর তার স্ত্রী অদিতির কাছে। তারা দুহাত ভরে আশীর্বাদ করলেন এবং তাদের আশীর্বাদ গ্রহণ করে রাজা তার স্ত্রী শকুন্তলা ও সন্তানকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন। একটা হ্যাপি এন্ডিং হলো নাটকের। এটাই ছিল অভিজ্ঞানম শকুন্তলম নাটকের গল্প। প্রিয় বন্ধুরা, যদি গল্পটা উপভোগ করেন, যদি এই ভিডিওটা ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন। আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। আপনার এই রকম আরো অনেক ইংরাজি সাহিত্যের উপরে ভিডিও পেতে নিশ্চয়ই আমার এই চ্যানেল দ্য ফুলফিলমেন্ট সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন। অল দ্য বেস্ট ফর ইউ।